নমস্কার। আগামী 5 মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত যেখানে 2011 সালে 50 বিশ্বকাপে জিতেছিল ধোনির নেতৃত্বে, সেখানে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডকে বধ করার প্রস্তুতি রবিবার ইডেন থেকেই শুরু করে দিয়েছে ইন্ডিয়া টিম এতদিন এই বিশ্বকাপে পরে ব্যাট করে রান তাড়া করে জিততে পারছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা খুব বিচ্ছিরিভাবে কোলাপস হয়ে গিয়েছিল। সেখান থেকে তারা বেরিয়ে এসেছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে ইডেনের স্পোর্টিং উইকেটে আগে ব্যাট করার সুযোগ দিয়েছিল, হয়তো শিশিরের কথা ভেবে, কারণ দ্বিতীয়তে কোনো দল যখন সেকেন্ড টাইম ব্যাট করে দ্বিতীয় পর্বে 9টা সাড়ে 9টার পর ইডেন যেহেতু গঙ্গার ধার দিয়ে অবস্থিত, শিশির একটা ফ্যাক্টর। যদিও সেইভাবে অ্যান্টি স্প্রে থাকাতে শিশির কোনো ফ্যাক্টর হয়নি, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি। যথেষ্ট চ্যালেঞ্জিং টোটাল ছিল ওয়েস্ট ইন্ডিজের, সেটা অতিক্রম করতে ভারতকে 19.2 ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সঞ্জু স্যামসন ইতিহাসে ঢুকে গেছেন। এই ছেলেটির ওপর গৌতম গম্ভীর ভরসা রাখতে পারছিলেন না। অভিষেক যাদব অসুস্থ হলে কিংবা রিঙ্কু সিংয়ের পারিবারিক বিপর্যয় না হলে এই ছেলেটিকে সুপার 8-এ খেলানোর প্রয়োজনই মনে করছেন না গৌতম গম্ভীর। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সেই সঞ্জু স্যামসন একটা সময় তিনি ধোনির ছায়াতে ছিলেন, এরপর ঋষভ পন্থ উঠে তাকে অনেকটাই টপকে যান। এরপর ঈশান কিষণও পেছন থেকে এসে তাকে কিন্তু নিউজিল্যান্ড সিরিজে এই গত জানুয়ারিতে সঞ্জু স্যামসনের যে জাতীয় দলে ভিত্তি সেটা নড়িয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু দারুণভাবে বাউন্স ব্যাক করলো এই ছেলেটি। সঞ্জু স্যামসনের কোনো প্রশংসাই কিন্তু যথেষ্ট নয়। সঞ্জুই একমাত্র ক্রিকেটার টি-20 ওয়ার্ল্ড কাপে যিনি 20 ওভার ব্যাটিং করেছেন এবং পরবর্তীকালে ক্যারি হিজ ব্যাট থ্রু আউট দ্য ইনিংস। এখানে 19.2 খেলা শেষ হয়েছে, তিনি 19.2 ওভার পর্যন্ত ছিলেন। এর আগে টি-20 বিশ্বকাপে কোনো কিপারের এই ভূমিকা ছিল না। জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমনই নজির করেছিলেন ঈশান কিষণ। 2001 সালে অ্যান্ডি ফ্লাভার আন্তর্জাতিক টি-20তে প্রথম এই নিদর্শন রাখেন। পরবর্তীকালে ঋষভ পন্থ কিন্তু এই নজির করেছিলেন এবং মাঝখানে 2010 সালে করেছিলেন সাঙ্গাকারা, ঋষভ করেছিলেন 2025 সালে। এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে ইংল্যান্ডের কাছে মুম্বাইয়ে আমাদের কিন্তু এখনো মনে দগদগে একটা ক্ষত আছে। 87 আইসিসির 50-50 ওয়ার্ল্ড কাপ, গ্রাহাম গুজ বলে একজন প্লেয়ার ছিলেন, তিনি একদম সুইপ শটে শেষ করে দিয়েছিলেন ভারতকে। এই ইংল্যান্ডের কাছেই কিন্তু ভারত হেরে গিয়েছিল মুম্বাইয়ে 87 সালে। সেই স্মৃতি কিন্তু ফিরে আসছে। গৌতম গম্ভীরের টিম সেটা নিয়ে সচেতন। হেনরি বুকের ইংল্যান্ড যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এই টুর্নামেন্টে। লাস্ট ম্যাচে হেনরি বুক রান পেয়েছেন। আদিল রশিদের মতো কোয়ালিটি স্পিনার রয়েছে এবং জোফরা আর্চারের মতো জোরে বোলার রয়েছে। সব মিলিয়ে কিন্তু লড়াইটা কঠিন। লোয়ার মিডল অর্ডারে যেটা এখন এই মুহূর্তে তিলক ভার্মা যে রোলটা নিচ্ছেন, সেখানে কিন্তু উইলস এই রোলটাই নিচ্ছেন ইংল্যান্ডের হয়ে। জোস বাটলার 4 নম্বরে বা 3 নম্বরে নামবেন, তার উইকেটটাও দ্রুত চাই। তিনিও কিন্তু টি-20তে যথেষ্ট সারা যাওয়ার নাম। এরপরে আছেন ওভারটন। সব মিলিয়ে ভারতের কাজটা কিন্তু কম নয়। ভারত কি সেই 87% নিতে পারবেন? সেই টিমের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এই মুহূর্তে তো প্লেয়ার তো হওয়ার কথা নয়, এমনকি কোচ হিসেবেও তার কেউ সেই টিমের মধ্যে নেই, কিন্তু সেই স্মৃতিটা ফিরে আসছে এবং এই স্মৃতিটা যোগ দেওয়ার জন্য অভিষেক ভার্মাকে একটা ভালো ইনিংস খেলতে হবে। অভিষেক ভার্মা এই 18 ম্যাচে 58 করেছেন, এখনও ছন্দে নেই। গতকালও ইডেন গার্ডেন্সে কিন্তু তার সেই উজ্জ্বল উপস্থিতি আমরা দেখিনি। টপ 4-5 জনের মধ্যে অন্তত 2 জনকে রান পেতে হবে এবং এখানে ভারত টসে জিতে ব্যাট করবে বলেই মনে হচ্ছে। কারণ একটা চ্যালেঞ্জ ছিল নিজেদের সাথে যে রান তাড়া করে আমরা জিততে পারি, সেটা একবার তারা করেছেন, একবার সুপার ফ্লপ হয়েছেন।
ভারত সবসময় সাবলীল এবং অধিকাংশ জয় ভারতের এসেছে। আগে ব্যাট করে 8 নম্বর পর্যন্ত তো ভারতের ব্যাটিং লাইন আপে ভালো ব্যাটসম্যান আছে, তাই জন্য বড় রান করাটা ফ্যাক্টর নয়। এখন দেখা যাক কি হয়। ইডেন থেকেই কিন্তু করেছেন, ইডেন ছেড়ে তারা মুম্বাইয়ের পথে দিয়েছেন। আজ আগামীকাল হোলি আছে ভারতীয় দলে। হোলিতে খুব একটা বিকেলের দিকে প্র্যাকটিস হবে এমনই জানিয়েছেন শীতাংশু কোটাক। শীতাংশু কোটাকই একমাত্র ব্যাটিং কোচ হিসেবে স্যামসনের পাশে ছিলেন। তিনি নেটে প্রচুর ব্যাট করানোর সুযোগ দিয়েছিলেন এবং নিজে তিনি থ্রো ডাউন করতেন স্যামসনকে। স্যামসনের মোরাল যাতে ভেঙে না যায় সেদিকটাই কিন্তু শীতাংশু কোটাকই নজর রেখেছিলেন। দেখুন, এটাই হচ্ছে অদৃষ্টের এটাই পরিহাস। এই যে ছেলেটি রিঙ্কু সিংয়ের পারিবারিক বিপর্যয় যদি না আসতো, শুনতে খারাপ লাগছে কিন্তু আমি যেটা বলছি সেটা একেবারে রিয়ালিটি। এই ছেলেটিকে সুপার 8-এ ভারত ব্যবহারই করতো না, রিঙ্কু সিংয়ের ওপরই ফিনিশার হিসেবে রাখতো। এবং ওপরে যে টপ অর্ডারে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন সেটাও ফিরে আসতো না টিমে। কিন্তু মানে দ্বিধাগ্রস্ত ছিল টিম ম্যানেজমেন্ট। মানে রিঙ্কু সিং অটোমেটিক চয়েস ছিলেন না। কেউ অসুস্থ হলে, কারো পারিবারিক বিপর্যয় হলে তবেই তিনি সুযোগ পেতেন, কিন্তু তাকে কিন্তু এখন নিজে পারফর্ম করে এমন একটা জায়গায় সঞ্জু স্যামসন নিয়ে গেছেন, এখন আর কিন্তু টিম ম্যানেজমেন্টের কিছু করার নেই। এই ব্যাপারে আমি শীতাংশু কোটাককে জিজ্ঞেস করেছিলাম, এটা কি অনেকটাই মানে ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেল রিঙ্কু সিংয়ের পারিবারিক বিপর্যয়টা? এটা নিয়ে কিছু নাদান রিপোর্টার তারা ফেসবুকে লেখালেখি করছে, কিন্তু আমি গ্রাউন্ড রিয়ালিটি টেকনিক্যাল দিক থেকেই প্রশ্ন করেছিলাম। এবং ওদের গাত্রদাহ কেন হচ্ছে আমি জানি না, কিন্তু শীতাংশু কোটাক এই প্রশ্নটাকে নিয়েছেন এবং তিনি বলেছেন আমি মনে করি না, কিন্তু একেবারে যে পুরো ব্যাপারটা আমি অস্বীকারও করছি না। এবং খুব ঠান্ডা মাথায় তিনি উত্তর দিয়েছেন, তিনি কোনো রিয়াক্ট করেনি। আর এই নাদাম কিছু সাংবাদিক, এক প্রতিবন্ধী সাংবাদিক, তিনি ঠিকমতো প্রশ্নই করতে পারেন না। কোনো প্রেস কনফারেন্সে প্রশ্ন করেছেন কিনা আমি জানি না, কেন সেটা বিস্তারিত বললাম না, বিলো দ্য বেল্ট হিট হয়ে যাবে। তিনি কিছু ফেসবুকে লেখালেখি করেছেন, ইংরেজি কাগজ, কোনো কপি নেই। কিন্তু আমি যেটা বলেছি গ্রাউন্ড রিয়েলিটি থেকে, যে ভারতীয় দলে এই ছেলেটিকে খেলানো হবে কি হবে না, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারছিল না। একটা বিপর্যয়, পারিবারিক বিপর্যয় তাদের সেই সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছে এবং তাতেই কিন্তু ভারতীয় দলে রংটা বদলে গেছে। এখন দেখা যাক ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার মতোই খেলে কিনা, কে হিরো হয় সেদিকে আমাদের নজর থাকবে।